হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আরো একবার আমাদের রাত 8টার ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের এই ক্লাসে উপস্থিত রয়েছে তারা অতি অবশ্যই আমাদের এই ক্লাসটিকে ভালোভাবে ফলো করো এবং প্রত্যেককে বলে রাখছি যে আমাদের এই ক্লাসগুলো যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো করানো হবে এবং সেখানে যে সমস্ত শর্টকাটের যে রুলস বা বিভিন্ন ট্রিক্স গুলো দেখানো হবে সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু একটু ভালোভাবে ফলো আপ করো। প্রয়োজন হলে আলাদা করে একটু তোমরা সেই সমস্ত রুলস গুলোকে একটা ছোট্ট আলাদা খাতাতে লিখে রেখো, যাতে পরীক্ষার সময় তোমাদের একটা আলাদা সুবিধে পেতে পারো। তো আমাদের সিআরপি একাডেমির পেড ব্যাচ কোর্সে তোমরা যারা যারা পুলিশ রিলেটেড পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো তারা অতি অবশ্যই কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির পেড ব্যাচ কোর্সে এসে জয়েন করতে পারো। সেখানে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুই তোমরা অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস সমস্ত কিছু করে নিতে পারবে। 28শে মার্চ থেকে আমাদের এই ক্লাসটি শুরু হবে। খুব মিনিমাম একটা ফিজের মাধ্যমে 599 টাকার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই ক্লাসে জয়েন করতে পারবে। সুন্দর করে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক, আর বেশি সময় নষ্ট করবো না। আমরা শুরু করতে চলেছি আজকের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 13, যেগুলো আগামী দিনের বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। প্রত্যেককে বলছি ক্লাসগুলোকে নিয়মিত করবে। নিয়মিত না করলে ওই একদিন দুই দিন গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ভাই কোনো লাভ হবে না। এটুকু তোমরা দায়িত্ব সহকারে শুনে রাখো, ঠিক? তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখবো আমরা। আমরা একটা গড়ের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলছে যে 10 জন যোগা শিক্ষার্থীর গড় বয়স কত রয়েছে? 32 বছর। যখন তাদের শিক্ষকের বয়সও যোগ করা হয় তখন তাদের গড় বয়স 34 বছর হচ্ছে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? একদম বেসিক ভাবে করিয়ে দিচ্ছি। গড়ের অঙ্ক সবসময় টোটালটাকে বের করার চেষ্টা করবে। তাহলে 10 জন শিক্ষার্থীর বয়স যদি তোমার 32 হয় তাহলে টোটালটা কত হবে? 320 বছর, ঠিক? আর তাদের সঙ্গে যদি শিক্ষকের বয়সটা অ্যাড করে দেওয়া হয় তাহলে টিচার একজন অ্যাড হয়ে গেল, তাহলে এখানে 11 জন হয়ে গেল এবং মানে আমাদের নতুন গড় বয়স কত আছে? 34। এটাকে একটু টোটালটা বের করো। 4 11 40 4 4 33 আর 4 37 374। তাহলে এই যে ডিফারেন্সটা বেরিয়ে আসলো সেটা কি? সে বয়স, টিচারের বয়স, সেটা কত হবে? 374 থেকে 320 বাদ এবং সেটা কত হবে? 54 বছর। অ্যান্সার করে চলে আসো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করে আসো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সিম্পল ভাবে আমরা শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু কোয়েশ্চেনটা করে নিতে পারলাম। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। দেখতে পাচ্ছ এক ব্যক্তি, এখানে ব্যক্তি বানানটা ভুল হয়েছে, বয় আকার মানে বয় জফলা আকার হয় না, বয় জফলা হয়। তা বয় জফল মানে এক ব্যক্তি একটি টিভি বাজার দামের 20% কমে কিনে বাজার দামের 20% বেশিতে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে বাজার দামের উপরে সবকিছু বলা হচ্ছে। এখানে দেখো বাজার দামে 20% কমে কিনেছে, বাজার দামে বেশিতে বিক্রি করেছে। তাহলে এই বাজার দামটাকে কিছুটা ধরে নিতে হবে। দ্যাট ইজ এমপি, আমি এটাকে ধরে নিচ্ছি 100 টাকা। এমপি আমি কত ধরছি? 100 টাকা। এবার আমার কেনা দাম কত পড়ছে? কেনা দাম পড়ছে আমার, দেখো 20% কম দামে কিনেছি, তাহলে আমার এখানে দাম পড়ছে সিপি হচ্ছে তোমার 80 টাকা। আর সেলিং প্রাইস মানে বিক্রয় করেছি কত? সেলিং প্রাইস করেছি 20% বেশিতে, তাহলে আমি অ্যাকচুয়ালি বিক্রি করেছি 120-তে। তাহলে আলটিমেটলি যেটা 80-তে কিনে 120-তে বিক্রয় করেছি মানে কি প্রফিট হয়েছে। প্রফিটটা কত হয়েছে? তোমার অবশ্যই 120 মাইনাস 80 টাকা। এবং সেটা কত টাকার উপরে লাভ হয়েছে সেই প্রফিট পার্সেন্টেজটা যদি বের করতে যাই, কস্ট প্রাইসের উপরে হয়েছে 100% চলে আসবো, অ্যান্সার করে চলে আসবো। কত হবে? এখানে তুমি তোমার 40 পাচ্ছ আর নিচে 80 আর ওদিকে 140/80 মানে হাফ, তাহলে হাফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 50%। একদম বেসিক ভাবে করিয়ে দেবো, কোনো মানে কমপ্লিকেশন ছাড়াই আমরা কিন্তু যে কোনো কোয়েশ্চেন্স আমরা উইদাউট এনি ফর্মুলা, উইদাউট এনি মানে বিশাল কিছু এক্স জাতীয় কিছু ধরে আমরা কিন্তু করা দরকার পড়বে না। ইজিলি আমরা কিছু কনসেপ্টের মাধ্যমে আমরা অ্যান্সার গুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করতে দিয়েছে, যেখানে আমাকে এ ইজ টু বি দিয়ে দিয়েছে, বি ইজ টু সি দিয়েছে, সি ইজ টু ডি দিয়েছে। তাহলে এই সময় এই টাইপের কোয়েশ্চেন্স গুলো তো এইভাবে করবে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি আলাদা আলাদা লিখবে। এ ইজ টু বি কত? 2:3, বি ইজ টু সি কত? 4:5,
মানে বি এর নিচে 4 লিখবে। আবার C/2 যে কত 6:7 আছে, 6:7 দিয়ে দাও। তাহলে এখানে কত হবে, এখানে 6 এর পাশে 6 বসবে, আবার এই 6 এর পাশে 6 বসবে, 4 এর পাশে 4 বসবে, আবার এদিকে 5 এর পাশে 5 বসবে, এদিকে 3 এর পাশে 3 বসবে, এদিকেও 3 এর পাশে 3 বসবে। ব্যাস আমাদের গল্প শেষ। এবার A/B/C/D বের করে দিয়েছে, সিম্পল ভাবে গুণ করে দাও। ঠিক আছে, কিভাবে করবে, তাহলে 4 2 8। দেখো এখানে তুমি নরমালি কাটাকাটি করতে পারো, ঠিক আছে, এমন নয় যে করা যাবে না, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যে তোমরা নরমালি গুণ করে দাও। 4 2 8 6 কত হলো 48 ইস টু 6 4 24 3 72 ইস টু 5 30 3 90 ইস টু 7 5 35 3 105। এখানে আমরা অবশ্যই 3 দিয়ে কাটবো, 3 16 48, 3 দিয়ে 3 24 72, 3 30 90 এবং 3 35 105। তাহলে অ্যান্সার হবে কত 16 24 30 35। 16 24 30 35 কোথায় আছে, অ্যান্সার পেয়ে গেছি অপশন সি তে। অ্যান্সার পেয়ে গেছি অপশন সি তে। একদম বেসিক ভাবে আমরা একটা শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু কোশ্চেনটা করে নিতে পারি। তোমাদের প্রত্যেককে বলে রাখছি, ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এটা কিন্তু তোমাদের কাছে আমরা অবশ্যই একটা এক্সপেক্ট করে থাকি। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, তাহলে নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3 রয়েছে। এবার এখানে বলেছে যে তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা, তাহলে তৃতীয় দ্রব্যকে যখন টার্গেট করেছে তাহলে ওটাকে 100 ধরে নাও। আর বলেছে এগুলো বেশি, কত বেশি, 60% এবং 20%। প্রথমটা 60% বেশি মানে এখানে 160 হয়ে গেল, দ্বিতীয়টা 20% বেশি মানে 120 হয়ে গেল। এবার জানতে চেয়েছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। মনে রাখতে হবে যেটা আমি বের করবো সেটাকে আমি উপরে নেবো, এবং কেন সেটা আমরা তো কনসেপচুয়াল ক্লাসে বলতে পারবো, বাট এখানে জাস্ট এটুকু মনে রাখছি, যেটাকে বের করবো সেটাকে উপরে রাখবো, যার উপরে বেস করে বের করবো তাকে নিচে রাখবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি বললাম, যেটাকে বের করবো তাকে উপরে, যার উপরে বেস করে বের করবো সেটাকে নিচে রাখবো। তাহলে এখানে দ্বিতীয় দ্রব্যটি সম্বন্ধে জানতে চেয়েছে, তাহলে আমি এই 120টাকে উপরে রাখতে হবে। তাহলে 120 বাই প্রথম দ্রব্যের উপরে চেয়েছে, তাহলে প্রথম দ্রব্য হচ্ছে 160 ইন্টু 100%। পার্সেন্টেজ করে দাও, অ্যান্সার করে চলে আসো। কত হবে দেখো, এখানে তুমি কাটো, তুমি 0 এখানে 0, 4 দিয়ে কেটে দাও 3, 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে অ্যান্সার কত হলো 75%। অ্যান্সার কত হলো 75%। অ্যান্সার করে চলে আসো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক, আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে জঙ্গিপুরের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5 রয়েছে। বাসের ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20%, তাহলে বাড়লে নতুন ভাড়ার অনুপাত কত হবে। প্রথম কথাই হচ্ছে এখানে বাস এবং ট্রেন এইটা রয়েছে দুটো, আমার অনুপাত কত রয়েছে 4:5। ওকে, এবার এখানে বলা হয়েছে প্রথমটার ক্ষেত্রে 10% বেড়ে গেছে। তুমি হিসেবের সুবিধার্থে তুমি একটা কাজ করো, এখানে তুমি 10 দিয়ে গুণ করতে পারো বা 100 দিয়েও গুণ করতে পারো। তুমি এখানে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 10% যদি বৃদ্ধি পায় মানে কি হলো, সেই সংখ্যার 10 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাই। তাহলে 10% বৃদ্ধি পাওয়া মানে 4 বাড়ছে, 4 বাড়ে হচ্ছে মানে কত হলো 44 এসে দাঁড়াচ্ছে। আর ওইদিকে ট্রেন ভাড়া কি হয়েছে 20% বেড়ে যাচ্ছে, তাই 20% মানে হচ্ছে সেই সংখ্যার 5 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 50কে 5 দিয়ে ভাগ করে 10 বাড়ছে, তাহলে 10 বাড়লে কত হলো এখানে 60 হয়ে গেল। এবার আমার নতুন রেশিওটা বের করতে হবে। 4 দিয়ে কাটো, 4 11 44, 4 দিয়ে কাটো 4 15 60। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে প্রথমে বাস এবং ট্রেন দিয়েছে, পরের ক্ষেত্রে কি করে ওরা অনেক সময় চালাকি করে এখানে ট্রেন আর এখানে বাস করে দেবে। তুমি হয়তো ভাববে এখানে বাস ট্রেন আছে, তাহলে তুমি এটাকে প্রথমটাকে হয়তো ট্রেন দিয়ে মানে জাস্ট উল্টে দিতে হয়। এটা সাবধানে করতে হবে, নাহলে কিন্তু আলটিমেটলি ভুলটাও হয়ে যায়। ঠিক আছে, কি বললাম, প্রথমে বাস ট্রেন বলে আর তারপরে ওরা চালাকি করে কি করে ট্রেন বাস বলে। তুমি হয়তো একটা ফ্লোতে চলতে চলতে কি করে তুমি বাস আর ট্রেন ভেবেছো, তো বাস আর ট্রেনকে ওইভাবে মানে যেটা বাড়ানো বাড়িয়ে দাও, কিন্তু আলটিমেটলি ওটা উল্টো থাকে। তো এটা সাবধানে একটু খেয়াল রাখবে। ইভেন কখনো কখনো এখানে বৃদ্ধি বলে, আবার কখনো কখনো এখানে হ্রাস বলে, তো সাবধানে একটু দেখে শুনে করবে, নাহলে কিন্তু ভুলটা হতে বাধ্য। ঠিক আছে, এনিওয়েজ আমাদের এখানে আপাতত অ্যান্সারটা হয়ে গেল 11:15। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য অ্যান্সার। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। একটি ডেকাগন এ কতগুলি কর্ণ থাকে। কর্ণের যে ফর্মুলা বা ডায়াগোনাল, যেটা সেটা কি হচ্ছে n into n minus 3, not 2, n into -3/2
এনটা কি হচ্ছে, এন হচ্ছে আমার বাহু সংখ্যা, এন হচ্ছে আমার কি বাহু সংখ্যা, নাম্বার অফ সাইডস। এখানে ডেকাগন, ডেকাগনে ডেকা মানে কি, এন ইজ ইকুয়াল টু কি হচ্ছে 10, বাহু সংখ্যা কত 10। তাহলে এখানে কর্ণের সংখ্যা কত হবে, কর্ণের সংখ্যা হচ্ছে আমার 10 ইন্টু 10 মাইনাস 3 বাই 2 কত হবে, 2 দিয়ে কেটে দাও 5, 5 ইন্টু 7 করলে কত হবে 35 ইজ দ্য রাইট আনসার। কর্ণের সংখ্যা কত হলো 35 ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমরা ডান দিকে যে পোর্শনটা সেটা একটা আমরা ফর্মুলা ওয়াইজ জেনে রাখলাম যে কর্ণের সংখ্যাটা হয় n ইন্টু n মাইনাস 3/2, n হচ্ছে আমার বাহু সংখ্যা। ডেকাগন মানে কি, ডেকা মানে শুনে মানে জেনে রাখো সেটা হচ্ছে কি 10। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে একটা পার্টনারশিপের কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি এবং খুব সহজেই এই কোয়েশ্চেনটার অ্যান্সার করব, কখনোই আমরা ছোটবেলার মতন মেথড অ্যাপ্লাই করব না। প্রথম কথা বলা হচ্ছে এখানে এ, বি এবং সি যথাক্রমে 15,400 টাকা, 18,200 টাকা এবং 12,600 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় যোগ দিয়েছে। বি 6 মাস পরে চলে গেল। যদি 8 মাস পর 14,280 টাকা লাভ হয় তবে সি এর লাভের ভাগ কত হবে? প্রথম এবং ফরমোস্ট কথা যেটা কি, যে এখানে আমার ব্যবসাটা কিন্তু 1 বছরের নয় 8 মাসের। অনেকে কি করে অভ্যাসবশত বা ম্যাক্সিমাম 99% কোয়েশ্চেন পার্টনারশিপের ক্ষেত্রে ব্যবসার যে টাইমিংটা সেটা সাধারণত 1 বছর দেওয়া হয়, বছরের শেষে এইভাবে একটা কথা বলে দেয়। বাট এখানে কি বলেছে, যদি 8 মাস পরে এই পরিমাণ লাভ হয় মানে কি ব্যবসাটা আমার 8 মাস হয়েছে। ক্লিয়ার? তাই যদি হয় বা লভ্যাংশটা 8 মাস পরে ক্যালকুলেট করা হয়েছে, তাই যদি হয় তাহলে আগে দেখে নিই আমার বিনিয়োগের অনুপাতটা কিরকম হবে। এখানে দেখো তিনটে অ্যামাউন্ট রয়েছে, বড় বড় অ্যামাউন্ট, 15,400, 18,200, 12,600। বুদ্ধি করে কি করবে, এখানে তুমি প্রত্যেকটাতে দুটো করে শূন্য কেটে যাচ্ছে তো কেটে দাও। পরেরটা দেখো 154, 182 এবং 126 রয়েছে, প্রথমেই তুমি 2 দিয়ে কেটে দাও নাকি। চলো আমি একটু লিখি, 154/182/126 হলো। এখানে 2 দিয়ে কাটি, 2 দিয়ে হচ্ছে 77 দুগুণে 154 হয়, 2 দিয়ে এখানে কাটি হচ্ছে তোমার 91 দুগুণে 182 এবং 2 দিয়ে কাটি 63 দুগুণে 126। 7 দিয়ে কেটে দেবো, 7 দিয়ে কাটলে 7 11 77, 7 দিয়ে 7 13 91 এবং 7 দিয়ে 7 9 63। তো এটা গেল মানে শুধুমাত্র ইনভেস্টমেন্ট রেশিও, মানে ইনভেস্টমেন্ট রেশিও ঠিক বলবো না, ক্যাপিটাল রেশিও আমি যদি বলি সেটা বেটার হবে। ক্যাপিটাল রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও বানানোর জন্য কি করব, অবশ্যই টাইমিংটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ধরে নেব এ 11 টাকা দিয়েছে কিন্তু এ 8 মাস টাকাটা ইনভেস্ট করেছে, তাহলে 11 ইন্টু 8 হয়ে গেল। বি এর ক্ষেত্রে কেসটা কি হবে, বি বলছে 6 মাস পরে চলে যাচ্ছে, তাহলে বি এর টাকাটা 6 মাস ইনভেস্ট হয়েছে, তাহলে 13 ইন্টু 6 করে দাও। আর সি এর টাকাটা কিছু হয়নি, তাহলে বেসিক্যালি সেও 8 মাস ইনভেস্ট করেছে এবং সেটা হতে হবে 9 গুণিত 8। এবার এখানে একটু ক্যালকুলেশন করে নাও এবং খুব সহজে এখানে 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কেটে দাও 3 এবং 2 দিয়ে কেটে দাও 4। তাহলে কত হলো 9 4 36, 13 3 39 এবং 11 4 44 হলো। এইটা গেল আমার ইনভেস্টমেন্ট রেশিও, এইটা বেরোলো 44:39:36 হয়ে গেল আমার কি ইনভেস্টমেন্ট রেশিও। ঠিক আচ্ছা, এইবার এখানে দেখো এটা কি রয়েছে 14,280 টাকা লাভ হয়েছে। আচ্ছা আমরা এখানে টোটাল ইউনিটটা একটু বের করে নিই, সেটা যোগ করলে হয়ে যাবে 6 9 15 4 19 9 হাতে 1 3 3 6 4 10 আর 1 11, 119 ইউনিট টোটালটা। তাহলে আমি বলতে পারি 119 ইউনিট মানে কত হচ্ছে ওই 14,280 টাকা। ঠিক, একটু ভালো করে ভেবে দেখো যে এখানে যদি একটু এবার আমাকে কি বের করতে হবে, সি এর লাভের অংশ বের করতে হবে। সি এর পরিমাণ কত আছে 36, তাহলে 36 ইউনিট যদি বের করে দিলে আমার অ্যান্সারটা চলে আসে। এবার সেটা কিভাবে করবো, 119 এর সঙ্গে এই 14,280 রিলেশনটা বের করতে হবে। কিভাবে করবো, এখানে 119 কে 119 দিয়ে ভাগ করবো মানে 142 আছে, তো ওখানে ডিফারেন্সটা কত আছে 23 আর ওইদিকে 8 238, তাহলে 119 কে ডবল করে দিলে 238 হয়, আর ওদিকে একটা শূন্য আছে, তাহলে 120 গুণ আসছে, তাহলে 120 গুণ করে দাও, তাহলে 36 ইন্টু 12 করে দাও, 12 4 72 দিয়ে তাহলে 7, 12 দিনে 36 আর 7 43, 43 আর 2 একটা শূন্য আছে, 4320 টাকা হয়ে গেল আমাদের আনসার। এটা কে পেয়েছে, সি পেয়েছে। এটা কে পেয়েছে, সি। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বারবার বলছি এই যে বাম দিকে যে ক্যালকুলেশনটা করেছি এটা কিন্তু অবশ্যই তোমার এইখানে এই 154 কে এখানে 2 দিয়ে কেটে দেওয়া যায়, এখানে 2 দিয়ে কেটে দেওয়া, 2 দিয়ে কেটে দেওয়া, বাট এখানে আমি আর করলাম না কারণ দেখতে এমনি জায়গাটা কম আছে এখানে,
তাই জন্য আমি এখানে আলাদা করে দিলাম, বাট আলটিমেটলি এখানে তোমার কিন্তু অ্যান্সারটা এখানে মানে অ্যাটলিস্ট ক্যাপিটাল রেশিওটা তোমরা অঙ্কের মধ্যে বের করে নিতে পারবে। তারপরে ইনভেস্টমেন্ট রেশিওর জন্য আলাদা করে একটা ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। দেখতে পাচ্ছি এখানে আরো একটা পার্টনারশিপের কোশ্চেন রয়েছে। এক্স এবং ওয়াই একটি ব্যবসার অংশীদার। ভালো কথা। এক্স মূলধনের 1/3 9 মাসের জন্য বিনিয়োগ করে এবং ওয়াই লাভের 2/5 পেয়েছে। ওয়াই তার মূলধনের কত অংশ বা কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল? ওয়াই তার মূলধনের কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল? কিভাবে করবে? এখানে একটু বুঝতে হবে যে ঠান্ডা মাথায় যদি ভাবা যায়, দেখো এক্স এবং ওয়াই রয়েছে, তো একটু ভালো করে দেখে নেওয়া যাক। এক্স মূলধনের 1/3, এক্স মূলধনের 1/3 9 মাসের জন্য বিনিয়োগ করেছে। ঠিক আছে, তাহলে 1/3 দিয়েছে 9 মাসের জন্য। আর ওয়াই কি করেছে? ওয়াই লাভের 2/5 পেয়েছে। ওয়াই লাভের 2/5 পেয়েছে। তাই যদি হয়, ওয়াই যদি, এক সেকেন্ড দাঁড়াও, ওয়াই লাভের 2/5 পেয়েছে। আচ্ছা ভালো কথা। এক্স আর ওয়াই রয়েছে, টোটাল ইউনিটটা কত? 2 + 5 7 ইউনিট হচ্ছে। তো ওয়াই পাচ্ছে 2, তাহলে এক্স পাচ্ছে কত? 2, সরি এক্স পাচ্ছে 5 আর ওয়াই পাচ্ছে কত? 2। তাহলে 5:2 হচ্ছে এক্স বাই ওয়াই এর লাভের অনুপাত বা ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এখানে 5/2 করে দিতেই পারি। এবার এখানে আমাকে জানতে চেয়েছে ওয়াই তার মূলধনের কত সময়ের জন্য বিনিয়োগ করেছে, সময়টা চেয়েছে। তাহলে সময়টা জানার জন্য আমি এখানে এখানে আর এক্স ধরছি না, আমি এখানে কাজ করছি, এক্স এর জায়গায় টি ধরে নিচ্ছি। এক্স এর জায়গায় আমি কি করছি? টি ধরে নিচ্ছি। আর এইখানে ওয়াই যেটা করেছে সেটা কি করেছে? ওয়াই কত টাকা দিয়েছে সেটার জন্য, মানে কত টাকা দিয়েছে? 1/3 তো এক্স দিয়ে দিয়েছে। তাহলে ওয়াই কি করেছে? 2/3 অংশ দিয়েছে। ঠিক, এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার করে চলে আসো। খুব সহজেই আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করে নিতে পারি। প্রথম কথা হচ্ছে 3 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে আমার আসছে 9/2 ইজ ইকুয়াল টু 5/2। এখানে 2 ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে কত হলো? টি ইজ ইকুয়াল টু, দাঁড়াও এখানে কিছু একটা গন্ডগোল হলো মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। কোথাও একটা গন্ডগোল হলো মনে হচ্ছে। এক্স মূলধনের 1/3 9 মাসের জন্য বিনিয়োগ করেছে, 1/3 অংশ 9 ভাগের জন্য, ঠিক আছে 9 মাসের জন্য। আর ওয়াই এর লাভের 2/5 অংশ পেয়েছে। ওয়াই লাভের 2/5 অংশ, টোটালটা হচ্ছে 7 ইউনিট। ও আচ্ছা, সরি এক্সট্রিমলি সরি, এখানে যা আমার রেশিওটা ভুল হয়েছে। ওয়াই যদি তোমার 2/5 ভাই, তাহলে আমার এক্স পাবে তো 3, এক্স পাবে 3, কারণ টোটালটা হচ্ছে আমার 5 ইউনিট। আমি এখানে একটু ভুল করে ফেলেছি, টোটালটা হচ্ছে 5 ইউনিট। ওয়াই যদি 2 পাই তাহলে ওয়াই এক্স কত পাবে? 3। তাহলে অ্যাকচুয়ালি এক্স বাই ওয়াইটা হবে আমার 3/2। আই এম এক্সট্রিমলি সরি, আমার এখানে একটু ছোট্ট ভুল হয়ে গেছিল। 3/2 হবে, এবং 3/2টাকে এখানে 3 দিয়ে কেটে দেওয়া যায় 3। তাহলে টি কত হবে? 3 মাস। মানে ওয়াই টাকাটা 3 মাস খাটিয়েছিল, ওয়াই টাকাটা 3 মাস খাটিয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি, আমার এই লভ্যাংশের অনুপাতটা একটু ভুল করে ফেলেছিলাম। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম কোনো সমস্যাই হবে না। এক্স তোমার 1/3 অংশ যদি টাকাটা দিয়ে থাকে, বা তাহলে আমার ওয়াই কত দেবে? 2/3 অংশই দিচ্ছে, কারণ টোটালটা যদি 1 হয় তাহলে 1 থেকে 1/3 বাদ দিয়ে দাও, তাহলে তো এটা বেরিয়ে গেল তোমার ওয়াই এর ক্যাপিটাল, তাই না? বা অন্যভাবেও করতে পারো, তোমার টোটালটা হচ্ছে 3 ইউনিট, তাহলে এক্স যদি 1 ইউনিট হয় তাহলে ওয়াই কত দেবে? 2 ইউনিট। এইভাবে জিনিসটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেনে। আমরা একটা সরল দেখতে পাচ্ছি, এখানে সরলে কি আছে? 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5 ডট ডট করে 1 - 1 n। এই টাইপের সিম্পলিফিকেশনের কোশ্চেন কিন্তু পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিন্তু ওরা এই কোশ্চেন জাতীয়গুলো দিয়ে দেয়। কি করবে? সিম্পলি এলসিএম করে দাও। 3 × 3 - 1, 2 × 3 ইন্টু 4 × 4 - 1, 3 × 4 ইন্টু 5 × 5 - 1, 4 × 5 ইন্টু ডট ডট দিয়ে n ইন্টু n - 1 বাই n
একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবো যে 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, ভুল করে এখানে 2 আর 4 এর সঙ্গে ক্যান্সেল করতে যেও না, তাহলে আর অঙ্কটাকে নামাতে পারবে না। 3 3 ক্যান্সেল, যেগুলো সেম ডিজিট আছে, 4 4 ক্যান্সেল, তাহলে এখানে 5 5 হবে, আলটিমেটলি n/-1 ও ক্যান্সেল আউট হয়ে যায়। পড়ে থাকে 2/n, পড়ে থাকে 2/n, এবং এটাই হয়ে যাবে আলটিমেট আনসার। অ্যান্সার কি করবে? অপশন সি, 2/n। জাস্ট এক লাইন বা 2 লাইনের মধ্যে আমরা অঙ্কটা কমপ্লিট করে নিতে পারি। চলে আসবো 10 নম্বরের কোশ্চেনে। এ, বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল। বাকি কাজটি কতদিনে শেষ হবে? ভালো করে বুঝো, বাকি কাজটির টাইমিংটা জানতে চেয়েছে। আগে দেখে নাও, এ তোমার 1 এর 12 অংশ করছে, আমরা এলসিএম মেথডে না গিয়ে নর্মাল এক অংশ ধরে কাজটাকে করছি, আর সি করছে 1 এর 20 অংশ। তারা তিনজনে যদি একসঙ্গে করে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? 1 এর 12 প্লাস 1 এর 15 প্লাস 1 এর 60, 1 এর 20, তাই তো? এটা অ্যাকচুয়ালি 1 এর 5 হয়, আমরা অনেকবার করেছি, তো জাস্ট দেখিয়ে দিচ্ছি। 12 15 20 এলসিএম কত? 60, সরি 12 15 এলসিএম কত হবে? 60। এখানে কত হলো? 5, এখানে 4, এখানে কত হলো? 3, 5 4 9 3 12/60, 12/60 মানে কত হলো? 1 এর 5। মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার 1 এর 5 অংশ একদিনে করছে, ঠিক? কিন্তু 2 দিন পরে সি চলে গেছে, তাহলে 2 দিন অন্তত পক্ষে এ বি সি কাজ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা কি 2 দিনে কি করছে? 1 এর 5 গুণিত 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 এর 5 অংশ করে নিচ্ছে, ঠিক? পড়ে থাকছে কত? 3 এর 5 অংশ পড়ে থাকছে, 3 এর 5 অংশ, এটা কিন্তু বাকি কাজ পড়ে আছে। এটা কে করবে? এ এবং বি করবে। এ এবং বি করছে কত? 1 এর 12 আর 1 এর 15, এটা করছে কি? এ আর বি করছে। সো এলসিএম করলো 12 15, এলসিএম কত হবে? 30 হচ্ছে না, তো অবভিয়াসলি 60ই হবে। তাহলে 60 দিয়ে 5, 60 দিয়ে 15, 4 9 এর 60 বা 3 এর 20 অংশ, ঠিক? তাহলে 3 এর 20 অংশ করে একদিনে, তাহলে 3 এর 5 অংশ করবে কত দিনে? তাহলে 20/3 ইন্টু 3 এর বাই 5, 3 3 ক্যান্সেল, 5 দিয়ে কেটে দাও 4। এটাকে এলসিএম মেথডেও করতে পারতে, অসুবিধে নেই। তাহলে বাকি কাজটি 4 দিনে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু এটাকে অ্যান্সার 6 দিনে করবে, এটা ভুল হবে, কারণ 6 দিনটা হচ্ছে টোটাল কাজটি, প্রথমে 2 দিন এবং পরে এ এবং বি 4 দিনে। এখানে আলটিমেটলি জানতে চাইছে যে বাকি কাজটি কত দিনে শেষ হবে, তো বাকি কাজটি অবশ্যই আমার 4 দিনেই শেষ হবে, নট 6 দিনে। ক্লিয়ার? এলসিএম মেথডেও করতে পারো বা এইরকম ভাবেও করতে পারো, যেটা তোমার সুবিধা। ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করছে তুমি কতটা কনসেপচুয়াল ক্লিয়ার আছো। কোন আসল কত বার্ষিক সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হবে? তো সরল সুদের ক্ষেত্রে বলেছে, তাহলে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে কোন আসল কত বার্ষিক সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হবে? তাহলে একটা টাকা যদি তোমার 3 গুণ হয়, তার মানে কি 1 টাকা 3 টাকায় পরিণত হয়েছে, তাহলে এসআই এর পরিমাণ কত হবে? 3 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাকা। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 যদি করি, তাহলে এসআই কত হবে? 2 টাকা ইজ ইকুয়াল টু তোমার প্রিন্সিপালের অ্যামাউন্ট কত ধরেছি? 1 টাকা। রেট অফ ইন্টারেস্টটা বের করবো, টাইমটা হচ্ছে আমার 20 বছর, বাই 100 করে আসো। 20 দিয়ে কেটে দাও 5, তাহলে আর কত হবে? 5 2 10%। আর কত হবে? 5 2 10%। অ্যান্সার করে আসো অপশন সি, একদম বেসিক ভাবে করবে, কোনো রকম কোনো জটিলতার কোনো জায়গায় নেই। 12 নম্বর কোশ্চেনে আসো, একটি রূপো ও নিকেলের ধাতু সংকরে 40% রূপো এবং 60% নিকেল আছে। 120 কেজি ওজনের ওই ধাতু সংকরে আর কত রূপো মেশালে নতুন মিশ্রণে 46% রূপো থাকবে? 46% রূপো থাকবে। কিভাবে করা যেতে পারে? এটাকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বেসিক মেথডটাকে অ্যাপ্লাই করো। বেসিক মেথড অ্যাপ্লাই করলে দেখবে এই কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারছো। কিভাবে করবে দেখো, যদি আমরা রেশিও মেথডেই যাই, রূপা মানে কি? সিলভার, আর নিকেল মানে নিকেল, এন। তাহলে এস ইজ টু এন, প্রথম ক্ষেত্রে আমার রেশিওটা কত? 40 and 60। তাহলে 40 and 60 কে যদি আমি রেশিওতে ফেলি, 20 দিয়ে কাটো 2, 20 দিয়ে কাটো 3, তাহলে 2:3 হচ্ছে। তাহলে প্রথমে আমার রেশিও ছিল 2:3, ঠিক?
আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে 46% রূপোই থাকবে, তাহলে 46% যদি রূপো বা সিলভার থাকে তাহলে নিকেল কত থাকে 54%, টোটালটা 100। এখানে 2 দিয়ে কেটে দাও তাহলে কত হচ্ছে, এখানে যদি 2 দিয়ে কাটা যায় 23, 2 দিয়ে কাটো 27, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 23:27 দরকার। এবার বোঝো এখানে কি বলেছে, 120 কেজি ওজনের ওই ধাতু সংকরে আর কত রূপো মেশাতে হবে যাতে তোমার এই রেশিওটা 23:27 পরিণত হয়। একটু ভালো করে ভেবে দেখো যে এখানে আমার এই এখানে তো রূপো মেশানো হচ্ছে, তাহলে নিকেলের পরিমাণ সমান আছে, তাহলে এই 3 আর এই 27টাকে আমাকে সেম রাখতে হবে, 3 আর 27টাকে আমাকে সেম করতে হবে। তার জন্য কি করবো, এখানে 9 দিয়ে গুণ করি আর এখানে 1 দিয়ে গুণ করব। তাতে কি হবে, এখানে আমার আসবে 9 2 18 আর এখানে আসবে 3 9 27, আর এখানে কত আসবে, এখানে আসবে তোমার 23 একে 23 আর এখানে কত আসবে 27 একে 27। দেখো এবার আমার নিকেল কিন্তু সমান হয়ে গেছে, 27 আর 27 দেখো সেম সেম, কিন্তু আমার এই রূপোর পরিমাণটা বা সিলভারের পরিমাণটা দেখো 5 ইউনিট বেড়ে গেছে, এবং সেটাই আলটিমেটলি হচ্ছে যে কত পরিমাণ রূপো মেশাতে হবে যাতে কিনা ওই রেশিওটা আসে 23:27। তাহলে 5 ইউনিট আমাকে কিন্তু আলটিমেটলি বের করতে হবে। টোটালটা কত ছিল 120 কেজি, টোটালটা যদি আমার 120 হয়, আর এখানে দেখো আমার এখানে টোটালটা কত হলো 27 28 27 18 কত হচ্ছে 45, তাহলে 45 ইউনিট মানে হচ্ছে আমার 120 কেজি। তাহলে এখানে আমি 9 দিয়ে ভাগ করছি তাহলে আমার 5 পাচ্ছি, তাহলে এখানে 9 দিয়ে ভাগ করে দেবো, 9 দিয়ে ভাগ করলে 120/9 আসে এবং 3 দিয়ে ভাগ করলো 40/3 আসে। এটাকে বলতে পারি 13.1 কেজি, 13.1 কেজি। রেশিও মেথডেও কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার গুলো করে নিতে পারি। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। এটাকে অ্যাজাম্পশন মেথডে চলে যাও তাহলে দেখবে সুবিধে হবে। অ্যাজাম্পশন মেথড মানে কি, 3টে সংখ্যা বিশিষ্ট 3 অঙ্ক সংখ্যা বিশিষ্ট একটা সংখ্যা ধরে নাও, লেটস সে 3 2 1। এবার বলছে সংখ্যাটির অঙ্ক সমষ্টি যদি বিয়োগ করা হয় তাহলে 3 2 1 এর যোগফল কত হবে, 3 + 2 + 1, 3 দিয়ে 5 একে 6, তার 321 থেকে 6 বাদ সেটা কত হয় 315। 315 5 দিয়ে ভাগ যায় বটে, 7 দিয়ে কি যাবে, 3 আর 5 7 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, মানে 9 দিয়ে, আমি বেসিক্যালি দুটো পেয়ে গেলাম, তাহলে আমাকে আরো একটা ভাবনা চিন্তা করতে হবে। তুমি ধরো 1 2 3, ধরো 1 2 3 থেকে তুমি 1 + 2 + 3 বাদ দিয়ে দাও, তো সেখানে 6 বাদ দাও 1 2 3 থেকে, তাহলে 117 আসে। 117 তোমার কত দিয়ে ভাগ যাবে বলো, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে যেতে পারে নাকি, দেখে যাক। 7 একে 7, 4 আর 7 না যাচ্ছে না, আর 6 দিয়ে 6 দিয়েও যাবে না, 9 দিয়ে 117, ও 9 13 117, সরি 9 13 কি হচ্ছে 117, এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। ইভেন দেখো এই 315 কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে 9 3 27, 4 আর 5 5 45, দেখো 9 দিয়ে যাচ্ছে, এখানেও দেখো 9 দিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হলো, অপশন ডি 9 ইজ দ্য রাইট অ্যান্সার, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যে কোনো 3 অঙ্কের সমষ্টি নাও এবং সেই 3টাকে যোগ করে দাও, ওটাকে মাইনাস করে দাও এবং দেখো সেটা কত দিয়ে ভাগ যাচ্ছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, একজন দোকানদার কোনো বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করে, বইটি ক্রয় মূল্য এবং ধার্য মূল্য অনুপাত কত হবে, কিভাবে বের করবে। তো এখানে দেখো তোমাকে বই দিয়েছে প্রথমেই ধার্য মূল্যের উপর, তাহলে এমপিটাকে কিছু একটা ধরে নাও 100, তার উপরে 10% ছাড় দিচ্ছে, তাহলে আমার 90 টাকাটা কি হচ্ছে, 90 টাকাটা কি হলো বলো, সেলিং প্রাইস। আচ্ছা এবার এখানে কি বলেছে, ছাড় দিয়ে 12% লাভ করছে, তাহলে এই 90 কিন্তু আমার 12% লাভ আছে, কিন্তু লাভটা কিসের উপরে হয়, কস্ট প্রাইসের উপরে হয়। কস্ট প্রাইসটাকে 100 ধরে নাও, তাহলে এখানে আমি 12% যদি লাভ ধরে নিই তাহলে কত হবে 112। তাহলে আমি বলতে পারি যে 90 সমান সমান, আমি এটা আলাদা ভাবে লিখি, 90 সমান সমান আমি কি বলতে পারি, 90 সমান সমান আমি বলতে পারি 112, 90 সমান আমি কি বলতে পারি 112। এবার আমার কি বের করতে দিয়েছে, এবার আমাকে বের করতে দিয়েছে যে বইটি ক্রয় মূল্য এবং ধার্য মূল্য অনুপাত কত। তাহলে এখানে আপাতত আমি এখানে এই ক্রয় মূল্যটা বের করার জন্য আমি আগে কি করবো 100টা বের করবো, তাহলে 100 সমান কত হবে, এখানে শূন্য কাটে,
তাহলে এটা কত হবে 112/9 ইন্টু 10, এটাই থাকুক, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নিতে হবে না। সো বেসিক্যালি 1120/9 আসে। এবার একটু ভালো করে দেখো যে এটা তাহলে কি বেরোলো, এমপি বা মার্ক প্রাইস বেরোলো, সরি এটা হচ্ছে এই 100টা ধরতে হবে, এই 100টা ধরতে হবে, কারণ 90 সমান তো আমরা 112 ধরে নিয়েছি, 90 সমান আমরা 112 ধরে নিয়েছি। তাহলে আমাকে মার্ক প্রাইসটা বের করার জন্য কি করলাম, ওই 100 ইসগাল বের করলাম, সেটা কত হলো 112/9 ইন্টু 10, দ্যাট ইজ 1120/9। আর আমার ক্রয় মূল্যটা কত ধরেছি 100, তাহলে সিপি ইজ টু এমপি কত হবে 100 ইজ টু 1120/9, তাই তো? তো 9 দিয়ে গুণ করে দাও নাকি, 900 ইজ টু 1120, এটা কত হবে 0 0 কেটে দাও, তাহলে 90 ইজ টু 112 আসে, 2 দিয়ে কেটে দাও 45, 2 দিয়ে কেটে দাও 56, 2 গুণে 112, তাহলে 45 ইজ টু 56 হয়ে যাবে আমাদের আনসার। খুব সাবধানে করতে হবে, নাহলে ভুল হবে, খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, ইনফ্যাক্ট লাস্ট কোয়েশ্চেন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ এবং একটি বহিঃ কোণের অনুপাত 5:1। তো আমরা জানি কি যে ইন্টারনাল অ্যাঙ্গেল মানে অন্তঃকোণ প্লাস এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত হয় 180 ডিগ্রি। এখানে সেটা কত বলেছে 5:1, মানে 5 প্লাস 1 6 ইউনিট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে বাহু সংখ্যা চেয়েছে, বাহু সংখ্যা বা n ইজ ইকুয়াল টু কি হয় 360 বাই এক্সটার্নাল অ্যাঙ্গেল, 360। এবার এক্সটার্নাল অ্যাঙ্গেল বের করার জন্য আমাকে কি করতে হবে, এখানে 1 ইউনিটটা বের করতে হবে, 1 মানে কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি বাহু সংখ্যা কত হলো 12। এই বাহুটাকে এই পলিগনটাকে কি বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই পলিগনটা যে বাহু সংখ্যা 12 হয় যার, তাকে পলিগন হিসেবে কি বলা হয় সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যাই হোক, আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকদিন খুব সুন্দরভাবে, অবশ্যই আমরা এই সপ্তাহটাই শুধুমাত্র এই ক্লাসগুলো এইভাবে করলাম, বাট মানে রেকর্ড করলাম, বাট এরপরের দিন থেকে সোমবার থেকে আমরা অবশ্যই আবার সুন্দর করে আবার সেই পুনরায় যেরকম আমরা 30টা করে 60খানা কোয়েশ্চেন্স করতাম সেইভাবেই করে যাবো লাইভ ক্লাস। ওকে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করতে থাকবে। জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস সমস্ত কিছু তোমরা সুন্দর করে প্রিপারেশন নিতে পারো আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে। 28শে মার্চ থেকে ক্লাসটি শুরু হবে এবং খুব মিনিমাম একটা ফিস 599 টাকার মাধ্যমে আমরা এই ক্লাসটাকে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দাও যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, সমস্ত রকম ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করে নেই সেখানে অবশ্যই জয়েন করে নিও। পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে ফুল মক টেস্ট সমস্ত কিছু একসাথে জয়েন করে নিতে পারবে। সুন্দর করে তোমরা অ্যাটেন্ড করতে পারো সমস্ত কিছু। কমেন্ট সেকশনে তোমরা আমাকে বলবে যে আজকে পার্টিকুলার কোনো কোয়েশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থাকে একবার একটু নিজের মতন করে আগে দেখে নেবে রেকর্ড সেশন, তারপরে যদি অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে জানাবে। 2 নম্বর হচ্ছে আজকে 15তে তোমরা কে কত পেয়েছো এটা জানাতে কিন্তু একদম ভুলবে না। বারবার বলে দিচ্ছি, তোমাদের ইভ্যালুয়েশন যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের কোয়েশ্চেন্সকে সেইভাবে কিন্তু আপডেট করতে পারবো না, এবং অবভিয়াসলি ইভ্যালুয়েশনের জন্য তোমাদের অনেস্ট যে নাম্বারটা তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু জানাতে হবে। আর ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমাদের ক্লাস সম্বন্ধে যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভদ্রসভ্যভাবে সাজেশনসও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, এবং অবশ্যই সাথে বেল আইকনটাকেও বা ঘন্টি যেটা রয়েছে সেটাকে প্রেস করে নেবে, সুন্দর করে তোমরা আমাদের এই সিআরপি একাডেমিতে ক্লাসগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। প্রত্যেক দিন সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং এর ক্লাস করাই, পুলিশ রিলেটেড ক্লাস, এবং আমাদের রাত 8টার সময় ম্যাথসের ক্লাস হয়, সেটাও কিন্তু পুলিশ রিলেটেড ক্লাস। সুন্দর করে তোমরা কিন্তু রেগুলারলি জয়েন করতে থাকবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।